এইবার আমরা আরেকটু ভিতরে কাজ করব। হ্যাঁ, এবার আমাদের কাজ হচ্ছে এরকম। তো এখানে আমি একটা জিনিস বলবো, যদি খেয়াল করো, তো এটা কি আমার উপায় সংখ্যা। তো এইটা আসলে কি, এটা আমি কী পাইলাম যে 4q তো দেখো এটা আমরা কী পাইলাম, আমরা পেলাম হচ্ছে 4q বস্তুকে যতভাবে 4 জন ব্যক্তির মাঝে সমান 4 ভাগে ভাগ করে দেওয়া যায়। এক্ষেত্রে খেয়াল রাখবা, এক্ষেত্রে কিন্তু কি 4 জন ব্যক্তির মাঝে, হ্যাঁ, আমরা কি সমান 4 ভাগে ভাগ করতেছি। সো এটা একটু খেয়াল রাখবা। এটা কি, এটা হচ্ছে যখন 4 জন ব্যক্তির মাঝে আমরা কি 4q বস্তুকে সমান 4 ভাগে ভাগ করে দিচ্ছি। এই বিষয়টা কিছু ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এবার আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে 4q ভিন্ন ভিন্ন বস্তুকে কতভাবে তো এটা হচ্ছে এবার আমাদের কোয়েশ্চেন যে 4q বস্তুকে কতভাবে 4q সংখ্যক বস্তুকে কতভাবে সমান 4 ভাগে ভাগ করা যায়। আগের বার ছিল হচ্ছে কি 4q সংখ্যক বস্তুকে কতভাবে সমান 4 জন ব্যক্তির মাঝে সমান 4 ভাগে ভাগ করে দেওয়া যায়। আর এবার কি শুধুমাত্র কি জাস্ট 4 ভাগে ভাগ করতে হবে। তো এইটা বোঝার আগে আমরা একটা ছোটো একটা উদাহরণ আগে বুঝবো, ঠিক আছে? উদাহরণটা হচ্ছে এরকম যে মনে করো তোমার কাছে কি 4টা বস্তু আছে এ বি সি ডি। তোমার কাজ কি এ বি সি ডি এই 4টা বস্তুকে সমান 2 ভাগে ভাগ করবা, ঠিক আছে? তাহলে বলছো এ বি সি ডি এই 4টি বস্তুকে তুমি কি সমান 2 ভাগে ভাগ করবা। তাহলে দেখো কী কী হতে পারে। মনে করো একটা ভাগে তোমার কি এ বি পড়লো, তাহলে অন্য ভাগে কি সিডি পড়লো। তারপরে হতে পারে কি একটা ভাগে হলো এসি, অন্য ভাগে কি বিডি, তারপরে হতে পারে এডি, আর হতে পারে কি বিসি, ঠিক আছে? তো তোমরা এখন সবাই ক্যালকুলেট দেখো তো যে এই যে আমরা কয়টা উপায় পেলাম, একটা উপায়, এটাকে দ্বিতীয় উপায়, এটাকে তৃতীয় উপায়, ঠিক আছে? এই 3টা উপায় ছাড়া আর কোনো উপায়ে এই 3টা বস্তুকে কি সমান 2 ভাগে ভাগ, মানে এই 4টা বস্তুকে কি সমান 4 ভাগে ভাগ করা যায়? সবাই চেষ্টা করো যে এই 3টার বাইরে আর কোনো উপায় আছে কি না। তো এবার আমরা জিনিস বের করবো যে দেখো এটা কি ছিল যে সমান 2 ভাগে ভাগ। তাহলে এটা কি ছিল, এ ছিল যে সমান 2 ভাগে ভাগ করার উপায়, এই 3টে উপায়। হ্যাঁ, এখন আমি বলতেছি যে এই 4টা বস্তুকে কতভাবে 2 জন ব্যক্তি, ধরো একজন হচ্ছে এ আর একজন হচ্ছে বি, তাহলে এই 4টা বস্তুকে কতভাবে 2 জন ব্যক্তির মাঝে সমান 2 ভাগে ভাগ করা যায়। বিষয়টা আমি যদি লিস্ট করি তাহলে দেখো কী আসে। ধরো এ পাইলো হচ্ছে এ বি, সি পাইলো কি সিডি, আর এ পাইলো সিডি, বি পাইলো এ বি। তাহলে দেখো এটা কি, এটা হচ্ছে 2 জনের মাঝে সমান 2 ভাগে ভাগ করার উপায়। তো এখন তোমরা সবাই চেষ্টা করো, এখন সবাই ভিডিও প্লস করে দেখবা যে সমান 2 ভাগে ভাগ করার এই 3টে উপায়ের বাইরে আর কোনো উপায় আছে কি না, এবং 2 জনের মাঝে সমান 2 ভাগে ভাগ করার এই 6টা উপায়ের বাইরে আর কোনো উপায় তোমরা খুঁজে পাও কি না। ওকে, সবাই ভিডিও প্লস করে একটু কষ্ট করে চিন্তা ভাবনা করো। ওকে, তো আশা করি তোমরা আর কোনো উপায় পাওনি, ঠিক আছে? এখন একটা বিষয় খেয়াল করে দেখো যে এখানে মজার একটা বিষয় আছে, সেখানে দেখো এই যে এই 2টা উপায় আছে না, এই 2টা দেখো 2 জন ব্যক্তির মাঝে ভাগ সমান, দেখো 2 জন ব্যক্তির মাঝে এই 4টা বস্তুকে সমান 2 ভাগে ভাগ করে দেওয়ার এই 2টো উপায় কিন্তু জাস্ট সমান 2 ভাগে ভাগ করার একটা উপায়কে রিপ্রেজেন্ট করতেছে। সেমভাবে এই 2টো উপায় এই একটাকে রিপ্রেজেন্ট করে, আর লাস্টের এই 2টো উপায় এই একটাকে রিপ্রেজেন্ট করতেছে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া দেখো খেয়াল করো, 2 জনের মাঝে সমান 2 ভাগে ভাগ করার 2টা উপায়, মানে 2টা উপায়ই কেন জাস্ট সমান 2 ভাগে ভাগ করার একটা উপায়কে রিপ্রেজেন্ট করে?
কেন এটা হচ্ছে বলো তো, সবাই ভাবো তো এটা নিয়ে। তো ভাইয়া আমি একটু আগে যে কোয়েশ্চেনটা করলাম, এই কোয়েশ্চেনটা আশা করি তোমরা অনেক ভেবেছো, এবং এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা বা এর লজিকটা বোঝার আগে আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বিষয়টা হয়তো বা ক্লিয়ার হবে আশা করি ইনশাল্লাহ। বিষয়টা হচ্ছে এরকম, মনে করো তোমার কাছে দুইটা বস্তু আছে, ধরো তোমার কাছে এ একটা বস্তু আছে আর বি, ঠিক আছে, এরকম দুইটা বস্তু আছে। হ্যাঁ, তো এই দুটো বস্তুকে তোমার কী করতে হবে, দুইটা জায়গায়, ধরো এই দুটো বক্স আছে, হ্যাঁ, একটা বক্সে তুমি একে রাখবা, একটা বক্সে তুমি কি বিকে রাখবা। তো কতভাবে দুইটা বস্তুকে তুমি দুইটা জায়গায় রাখতে পারো? সিম্পল, কারণ খেয়াল করো, তাহলে প্রথম জায়গার অপশন কয়টা? দুইটা। তুমি হয় এখানে এ রাখবা, না হয় বি রাখবা। দেন সেকেন্ড জায়গার অপশন কয়টা? তুমি এখানে একজনকে রেখে দিলা, তাহলে একজন কমে গেলো, যে থাকলো তাকে এখানে বসাই দিলা। তাহলে বোঝো, তাহলে উপায় কি? টু, মানে আসলে কি 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে বোঝো দুইটা বস্তুকে তুমি দুইটা জায়গায় 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে রাখতে পারো, বা 2 ফ্যাক্টোরিয়াল বা 2 দুইটা উপায়ে রাখতে পারো। হ্যাঁ, তো সেইভাবে বিষয়টা বোঝো, দুইটা বস্তুকে যদি দুইটা অবস্থানে আমি 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে রাখতে পারি বা দুইটা উপায়ে রাখতে পারি, তাহলে সেমভাবে দেখো এইটা তো একটা বস্তু, মানে এইটাকে একটা বস্তু, এটা বা একটা সমষ্টি হিসেবে কল্পনা করো। তো এইটা একটা সমষ্টি, এটা আরেকটা কি ভিন্ন একটা সমষ্টি। তাহলে এই দুইটা ভিন্ন প্যাকেট হিসেবে কথা, হ্যাঁ, তাহলে এই দুইটা ভিন্ন সমষ্টি বা জোড়াকে দুইটা অবস্থানে আমি কতভাবে রাখতে পারবো? মনে করো এই অবস্থানে রাখলে সেটা কি এর হয়ে গেল, এই জায়গায় রাখলে সেটা কি বি ব্যক্তির হয়ে গেল। হ্যাঁ, তাহলে বোঝো দুইটা বস্তুকে যেহেতু আমি দুইটা জায়গায় 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে রাখতে পারি বা দুইটা উপায়ে রাখতে পারি, তাহলে এক্ষেত্রেও কি দুইটা ভিন্ন ভিন্ন বস্তু না? এই দুটো ভিন্ন ভিন্ন বস্তুকে আমি দুই জায়গায় কি 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে রাখতে পারবো। এই জন্যই খেয়াল করো প্রতি 2 ফ্যাক্টোরিয়ালটা মিলে কি দেখো, এই জন্য কি দুইজনের মাঝে সমান, হ্যাঁ, দুই ভাগে ভাগ করার প্রতি 2 ফ্যাক্টোরিয়ালটা উপায় মিলে, প্রতি 2 ফ্যাক্টোরিয়ালটার উপায় কি একটা সমান দুই ভাগে ভাগ করার উপায়কে রিপ্রেজেন্ট করে। ব্যাপারটা কি একটু কঠিন লাগলো? খেয়াল করো, দেখো আসলে তুমি যখন জাস্ট সমান দুই ভাগে ভাগ করতেছো, তখন তুমি এবিকে ডানে রাখছো নাকি এবিকে বামে রাখছো ডাজেন্ট ম্যাটার। বাট তুমি যখন দুইজন ব্যক্তির মাঝে ভাগ করে দিচ্ছ, তখন এবি ডানে আছে না এবি বামে আছে, এটা ম্যাটার করে, তাই না? ওই জন্য বোঝো জাস্ট সমান দুই ভাগে ভাগ করলা, তখন কি ধরো জাস্ট তুমি কি এই চারটা বস্তুকে জাস্ট দুইটা সমান ভাগে ভাগ করলা, তখন এইটা একটা ভাগ, ধরো এটা একটা বস্তুর মতো, এইটা কি আর একটা বস্তুর মতো। এবার ভাগ করে তুমি যখন এই দুই ব্যক্তিকে দিবা, তখন এই বিকে তুমি এখানে রাখতেছো না এই বিকে তুমি এখানে রাখতেছো, এটা ম্যাটার করতেছে। এই জন্য দেখো এখন বলো, তাহলে তুমি দুইটা ভিন্ন বস্তুকে কতভাবে দুইটা জায়গায় রাখতে পারো? 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে রাখতে পারো, তাই না? এই জন্য এই একটা থেকে কি 2 ফ্যাক্টোরিয়ালটা কি উপায় তৈরি হচ্ছে, বা উল্টাভাবে বলতে গেলে 2 ফ্যাক্টোরিয়াল বা এখানকার প্রতি 2 ফ্যাক্টোরিয়ালটা উপায় থেকে কি একটা করে উপায় এখানে তৈরি হচ্ছে। হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আরেকটা উদাহরণ দিতে পারি। খেয়াল করো, মনে করো এরকম যে তোমার কাছে কি এ বি সি তিনটা বস্তু আছে। তো বোঝো এ বি সি এই তিনটা বস্তুকে যদি আমি তোমাকে বলি যে তুমি 3 ভাগে ভাগ করো, তাহলে বোঝো তোমার কাছে মনে করো এ বি সি, হ্যাঁ, এই তিনটা বস্তু আছে। তো এখন তোমাকে যদি আমি বলি যে তুমি এ বি সি এই তিনটা বস্তুকে 3টি ভাগে ভাগ করো, তুমি কী করবা? তুমি এক ভাগে কি একে রাখবা, এক ভাগে কি বিকে রাখবা, আরেক ভাগে কি তুমি সিকে রাখবা। তো এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, তাই না? এই 3 ভাগে ভাগ করলা, এটা কি জাস্ট সমান 3 ভাগে ভাগ করা, ঠিক আছে? তো এটাকে আমি কী বলতে পারি? এটাকে আমি সমান 3 ভাগে ভাগ করা। এখন যদি বলি যে এ বি সি এই তিনটা বস্তুকে 3জন ব্যক্তির মাঝে সমান 3 ভাগে ভাগ করো, তখন আমার কী কীভাবে হতে পারে? মনে করো তুমি এ ব্যক্তিকে এ দিলা, বি ব্যক্তিকে বি দিলা, সি ব্যক্তিকে সি দিলা, অথবা তুমি এ ব্যক্তিকে এই দিলা কিন্তু বি ব্যক্তিকে সি দিলা, সি ব্যক্তিকে কি বি দিলা। এরকম করে দেখো তো তোমার মোট কতগুলো উপায় আসতেছে? তো মনে কি 6টা উপায় আসতেছে না? কেন 6টা উপায় আসলো? কারণ খেয়াল করো, মনে করো তুমি যে বস্তুকে, মনে করো এ বি সি তিনটা ব্যক্তি, তো এ বি সি তিনটা ব্যক্তি মনে করো 3টা জায়গায় ফিক্স করে নিছে যে যেসব বস্তু এইখানে আসবে সেটা কি এ হবে, যেসব বস্তু মাঝখানে আসবে সেটা কি বির হবে, আর যেসব বস্তু কি শেষে আসবে সেটা কি সির হবে। তাহলে দেখো 3টি বস্তুকে তুমি 3টি অবস্থানে বা 3টি বস্তুকে তুমি কতভাবে 3টি জায়গায় রাখতে পারো? 3 ফ্যাক্টোরিয়াল উপায়। এই যে 3টা বস্তু আছে, মনে করো 3টা জায়গা, তো এই জায়গার অপশন কি 3টা বস্তুর মধ্যে যে কোনো একটাকে এখানে রাখবা,
তারপরে থাকলো দুইটা, সেই দুটোর মধ্যে যে কোনো একটাকে এখানে রাখবা, থাকলো একটা, সেই একটাকে তুমি এখানে রাখলা। তাহলে তিনটি বস্তুকে তুমি তিনটি জায়গায় রাখতে পারো কি 3 × 2 × 1 ইকুয়াল টু কি 6 উপায় বা কি 3 ফ্যাক্টরিয়াল উপায়, তাই না? আর এই দেখো এই যে 6টা হয়েছে না, এই 6টা উপায়ে কিন্তু তুমি কী করতে পারছো, এই 6টা উপায়েই কিন্তু তুমি কী করতে পারছো, তিনটা বস্তুকে তিনজন ব্যক্তির মাঝে সমান 3 ভাগে কি ভাগ করতে পারছো। তাহলে বোঝো তিনটা বস্তু যেহেতু বা এই যে তিনটা যে ভাগ আছে, এই তিনটা ভাগ কি তিনটা ভিন্ন বস্তুকে রিপ্রেজেন্ট করতেছে, তাই না? তাই এই তিনটা ভিন্ন বস্তু যেহেতু তিনটা জায়গায় বা 3 ব্যক্তির মাঝে 3 ফ্যাক্টরিয়ালভাবে বন্টন হতে পারে, তাই কি হয়েছে যে এই তিনটা ব্যক্তির ক্ষেত্রে কি প্রতি 3 ফ্যাক্টরিয়ালটা তাহলে বোঝো 3 ব্যক্তির মাঝে তিনটা বস্তুকে সমান 3 ভাগে ভাগ করে দেওয়ার প্রতি 3 ফ্যাক্টরিয়ালটা উপায় কি আসলে শুধুমাত্র সমান 3 ভাগে ভাগ করার একটা উপায় এটাকে কি রিপ্রেজেন্ট করে। সেম কেসটা এখানেই হয়েছে। তো দেখো যেহেতু তুমি কি ধরো এটা একটা ভিন্ন বস্তু, এটা একটা ভিন্ন বস্তুর মধ্যে না, তো দুটো ভিন্ন বস্তুকে তুমি দুইটা ভিন্ন জায়গায় অথবা দুটো ভিন্ন ব্যক্তির মাঝে কি 2 ফ্যাক্টরিয়াল উপায় রাখতে পারো। তাই দুইটা ব্যক্তির মাঝে দুইটা বস্তুকে সমান 2 ভাগে ভাগ করে দেওয়ার প্রতি 2 ফ্যাক্টরিয়ালটা উপায় কি শুধুমাত্র সমান 2 ভাগে ভাগ করার একটা উপায়কে রিপ্রেজেন্ট করতেছে। আশা করি বিষয়টা এখন ক্লিয়ার হয়েছে। যদি না হয় তোমার বিষয়টাকে আবার পুরোটাকে আবার রিভিউ করো, ঠিক আছে? তো দেখো এখান থেকে আমি কী করতে পারি, তো আমরা একটা বিষয় পেয়ে গেছি। আচ্ছা আমি এটা কেন বলতেছি, কারণ দেখো 4Q সংখ্যক বস্তুকে সমান 4 ব্যক্তির মাঝে, এই যে এটা আমরা কেন বলছি, কারণ খেয়াল করো আমরা কি পাইছি যে 4Qটি বস্তুকে যতভাবে 4 জন ব্যক্তির মাঝে সমান 4 ভাগে ভাগ করে দেওয়া যায় সেই উপায়টা আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এবং আমরা এখান থেকে কী চেষ্টা করছি যে 2 জন ব্যক্তির মাঝে, এবং আমরা এখান থেকে কী বের করার চেষ্টা করছি যে 2 জনের মাঝে, হ্যাঁ 2 জন ব্যক্তির মাঝে সমান 2 ভাগে ভাগ করা, আর শুধুমাত্র সমান 2 ভাগে ভাগ করার মধ্যে যে মিলটা আছে, যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা খুঁজে বের করার চেষ্টা করছি। এবং আমরা কি পাইছি যে দেখো যেহেতু বস্তু কি সমান 2 ভাগে ভাগ হচ্ছে, তাহলে প্রত্যেকটা ভাগই এক একটা ইউনিক, মানে প্রত্যেকটা ভাগই কি ইউনিক না, তো দুইটা ইউনিক ভাগ দুটো ব্যক্তির মাঝে কি 2 ফ্যাক্টরিয়াল উপায়ে কি বিন্যস্ত হতে পারে, 2 ফ্যাক্টরিয়াল উপায়ে কি দিতে পারো। দুটো ইউনিক ভাগকে দুইটা ব্যক্তির মাঝে 2 ফ্যাক্টরিয়াল উপায়ে কি তুমি বন্টন করতে পারো। তার মানে কি 2 জন ব্যক্তির মাঝে টোটাল যত উপায়ে কি দুইটা বস্তুকে 2 ভাগে ভাগ করবা, ততগুলো উপায়ের প্রতি 2 ফ্যাক্টরিয়ালটা উপায় কি একটা জাস্ট সমান 2 ভাগে ভাগ করার একটাকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে সেমভাবে বোঝো যেহেতু আমরা কি পাইছি যে 4Qটি বস্তুকে এত উপায়ে কি 4 জন ব্যক্তির মাঝে সমান 4 ভাগে ভাগ করে দেওয়া যায়, তাহলে এই যে এতগুলো উপায় আছে, তাই আগের মতোই বোঝো, তাহলে আগের মতো এক্ষেত্রে কী হচ্ছে, যেহেতু 4Qটি বস্তুকে কি আমি 4 জন ব্যক্তির মাঝে ভাগ করতেছি, তার মানে মোটে কি আসলে সমান 4টা ভাগ তৈরি হচ্ছে, তাই না? তাহলে বোঝো 4টা ইউনিক ভাগ 4টা ব্যক্তির মাঝে তুমি কি 4 ফ্যাক্টরিয়াল উপায় কি রাখতে পারো। তার মানে এই যে উপায়গুলো আছে, এই উপায়ের প্রতি 4 ফ্যাক্টরিয়ালটা কি একটা সমান ভাগকে রিপ্রেজেন্ট করে। আমি এটা ক্লিয়ার করে লিখতেছি, ঠিক আছে? তো দেখো ভাই আমি ক্লিয়ার করে বিষয় করে লিখছি, তাহলে কি দেখো 4Qটি ভিন্ন বস্তুকে 4 জন ব্যক্তির মাঝে সমান 4 ভাগে ভাগ করা যায় কি এত উপায় কি সমান 4 ভাগে ভাগ করে দেওয়া যায়, ঠিক আছে? এটা তো সবার কাছে ক্লিয়ার। এখানে খালি একটা বিষয় মাথায় রাখবা যে এটা কি 4 জন ব্যক্তির মাঝে সমান 4 ভাগে ভাগ, 4 জন ব্যক্তির মাঝে সমান 4 ভাগে ভাগ করা যায় কি এত উপায়ে। আমরা একটু কি বুঝলাম যে এই যে 4 জন ব্যক্তির মাঝে সমান 4 ভাগে ভাগ করার উপায় যতগুলো আছে, এতগুলো যে উপায় আছে, এর প্রতি 4 ফ্যাক্টরিয়ালটা উপায় কি জাস্ট এটা বোঝো। তাহলে কি এই যে 4 জন ব্যক্তির মাঝে ভাগের প্রতি 4 ফ্যাক্টরিয়ালটি উপায় কি, প্রতি 4 ফ্যাক্টরিয়ালটি উপায় শুধুমাত্র সমান 4 ভাগে ভাগ করার একটি উপায়কে কি রিপ্রেজেন্ট করতেছে। এটা আমরা বুঝছি একটাকে, তাই না? তাহলে সেই হিসেবে কি অতএব 4 জন ব্যক্তির মাঝে ভাগের প্রতি একটি উপায় 1/4 ফ্যাক্টরিয়ালটি কি মানে শুধুমাত্র 4 ভাগে ভাগ করার 1/4 ফ্যাক্টরিয়াল উপায়কে রিপ্রেজেন্ট করে। অতএব দেখো তো 4 জন ব্যক্তির মাঝে সমান 4 ভাগে ভাগের মোট উপায় কি এতগুলো না? তাহলে এতগুলো উপায় কি 4Q ফ্যাক্টরিয়াল ভাগ মানে 4Q ফ্যাক্টরিয়াল ভাগ Q ফ্যাক্টরিয়াল 4 ইন্টু 4 ফ্যাক্টরিয়ালটা কি
শুধুমাত্র সমান 4 ভাগে ভাগ করার উপায়কে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কী বলতে পারি যে 4q ভিন্ন বস্তুকে শুধুমাত্র সমান 4 ভাগে ভাগ করার উপায় সংখ্যা হচ্ছে কি এইটা। ঠিক আছে, সো এই দুটো লাইনকে এখন আমি কি লিখতেছি, ঠিক আছে, এই দুটো লাইন আমি ক্লিয়ারলি লিখতেছি। ওকে, তো যে বিষয়টা এবার শিখলাম সেটাকে আমরা একটু সামারাইজ যদি করি তাহলে কি হবে খেয়াল করো। তাহলে এবার হবে হচ্ছে এরকম যে 4q ভিন্ন বস্তুকে 4 জনের মাঝে সমান 4 ভাগ করার উপায় কি এটা, আর 4q বস্তুকে সমান 4 ভাগ করার উপায় কি এটা। ঠিক আছে, অনুরূপভাবে যদি 3q বস্তু হইতো তাহলে 3q বস্তুকে আমি সমান কয় ভাগে ভাগ করতাম, 3 ভাগে ভাগ করতাম। তাহলে আর যদি 3 ভাগে ভাগ করতে পারি তাহলে দিতে পারবো কয়জনকে, 3 জনকে দিতে পারবো। তাহলে কি 3q বস্তুকে 3q ভিন্ন বস্তুকে 3 জনের মাঝে সমান 3 ভাগ করার উপায় হচ্ছে এইটা, আর 3q বস্তুকে সমান 3 ভাগ করার উপায় হচ্ছে কি এইটা। সেমভাবে 2q ভিন্ন বস্তুকে 2 জনের মাঝে সমান 2 ভাগ করার উপায় হচ্ছে এইটা, আর 2q বস্তুকে সমান 2 ভাগ করার উপায় হচ্ছে কি এইটা। ঠিক আছে, সবার কাছে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো সব কিছুই আমি তোমাদেরকে বড় কেসটা দেখাই দিছি, এই ছোট যে কেসগুলো আছে এই কেসগুলো তোমরা নিজে ক্লিয়ার হবা। ঠিক আছে, কারণ সব কিছুই যদি এখানে আমি করে দিই তাহলে এই বিষয়টার মর্ম তোমরা আসলে বুঝতে পারবে না। হ্যাঁ, নিজে যত চেষ্টা করবা, এবং ধাক্কা খাওয়া স্বাভাবিক, ধাক্কা খাওয়া কোনো খারাপ কিছু না, ধাক্কা খাওয়া ভালো, কারণ ধাক্কা খাইলে তুমি কি বিষয়টা বুঝতে পারবা, শিখতে পারবা। ঠিক আছে, তো আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে এবং তোমরা চিন্তা ভাবনা করে এগুলো কি নিজেরা ক্লিয়ার করে নিবা। ওকে, অল্প কিছু আর বাকি আছে, তো নতুন একটা বিষয় শুরু করি, এরপর কিছু জ্যামিতিক ধারণা দেবো। হ্যাঁ, তো একটা কোয়েশ্চেন নাও, কোয়েশ্চেনটা বেশ পপুলার। হ্যাঁ, তোমাদের যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, প্রকৌশলী ভর্তি পরীক্ষায় এই কোয়েশ্চেনটা এসেছিলো। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, তোমাদের বইয়ে এই কোয়েশ্চেনটা আছে, উদাহরণে আশা করি তোমরা পেয়ে যাবা। তো কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, 20 বাহু বিশিষ্ট একটি সুষম সমতলিক ক্ষেত্রের কৌণিক বিন্দুর সংযোগে প্রাপ্ত রেখা দ্বারা কতগুলি ত্রিভুজ গঠন করা যায়, এটা একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেনের সেকেন্ড পার্টটা হচ্ছে ওই সমতলিক ক্ষেত্রটির কতগুলি কর্ণ আছে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা বোঝার আগে একটা বিষয় আমাদের বোঝা দরকার, সেটা হচ্ছে তোমরা বলো তো যে একটা রেখাকে ডিফাইন করতে হলে, একটা রেখা ধরো এই সমতলে, হ্যাঁ, যদি একটা রেখাকে আমি ইউনিক বলে ডিফাইন করতে চাই, আমার একটা রেখাকে ডিসক্রাইব করতে হলে অ্যাটলিস্ট কয়টা বিন্দু লাগবে, তাই না? ঠিক আছে, তো ঠিকই বলছো যে অ্যাটলিস্ট কি 2টা বিন্দু লাগবে, তাই না? তো একটা রেখাকে ডিফাইন করার জন্য অ্যাটলিস্ট কি আমার 2টা বিন্দু লাগবে। তাহলে বোঝো আমরা এটাতে খেয়াল করি, আমরা এখানে 5টা বিন্দু আছে এরকম। ঠিক আছে, 1 2 3 4 5। তো খেয়াল করতো একটা রেখাকে ডিফাইন করতে হলে, ধরো এই একটা সমতল, হ্যাঁ, একটা সমতলে এরকম 5টা কি বিন্দু আছে। তাহলে খেয়াল করতো একটা রেখাকে ডিফাইন করতে হলে অ্যাটলিস্ট কি 2টা বিন্দু লাগবে। তার মানে কি এই 5টা বিন্দু থেকে আমি যতভাবে 2টা বিন্দুকে কি বাছাই করতে পারবো, প্রত্যেকটা বাছাই সংখ্যা কি একটা সরলরেখাকে কি রিপ্রেজেন্ট করতেছে, তাই না? তো দেখো তো এখানে বিন্দু আছে কয়টা, 5টা বিন্দু আছে। তো দেখো তো 5টা বিন্দু থেকে কতভাবে আমি 2টা বিন্দুকে, আচ্ছা আবার বলতেছি, আমি 2টা বিন্দু কেন বাছাই করতেছি, কারণ একটা সরলরেখাকে রিপ্রেজেন্ট করতে হলে অ্যাটলিস্ট 2টা বিন্দু লাগে। তাই যতভাবে আমি এই 5টা বিন্দু থেকে দুটো বিন্দু কি বাছাই করতে পারবো, প্রত্যেক বাছাই সংখ্যায় কি রিপ্রেজেন্ট করবে, একটা সরলরেখা রিপ্রেজেন্ট করবে। তাহলে কি 5c2 এখানে, তাহলে কত, এখানে 5টা বিন্দু থেকে কতভাবে 2টা বিন্দু বাছাই করতে পারবো, 5c2 বিন্দু বাছাই করতে পারবো। তার মানে 5c2 সমান কত, 5c2 সমান 10। তার মানে এখান থেকে আমি 10টা সরলরেখা পাবো, তাই না? তো দেখা যাক, দেখো এই একটা সরলরেখা, ঠিক আছে, তারপরে এই একটা হতে পারে, এই একটা হতে পারে। তাহলে 1 2 3 4 5, হ্যাঁ, 6 7 8 9 10। দেখো তো 10টা পাইছি, আর কি এখানে সরলরেখা তৈরি করা সম্ভব? তো এইটাই কি সেই 10টা সরলরেখা। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো তো সবাই, এই যে 10টা সময় না, সেটা তাহলে এখন আমি যদি বলি যে ঠিক আছে, তাহলে যদি আমার n সংখ্যক এরকম থাকে, ঠিক আছে, ঠিক আছে, আমি কি বললাম যে আমার কোনো একটা সমতলে n সংখ্যক কি বিন্দু আছে, সেই বিন্দুগুলা
তাহলে বলো n সংখ্যক, তাহলে আমার একটা সমতলে n সংখ্যক বিন্দু আছে এবং ওই সমতলে যে কোনো 3টা বিন্দু কখনোই কি সমরৈখিক হয়নি। তাহলে বলো তো ওই সমতলে যে এই যে nটা বিন্দু আছে, এই nটা বিন্দু থেকে আমি কতগুলো সরলরেখা পাবো? সিম্পল, NC2টা সরলরেখা পাবো, তাই না? আচ্ছা বোঝো, এখানে NC2 কি রিপ্রেজেন্ট করে? NC2 রিপ্রেজেন্ট করে সর্বোচ্চ যতগুলো কি সরলরেখা পাওয়া পসিবল, সর্বোচ্চ সরলরেখার সংখ্যা রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, এই যে NC2 কি রিপ্রেজেন্ট করতেছে? NC2 রিপ্রেজেন্ট করতেছে সর্বোচ্চ সরলরেখার সংখ্যা। ঠিক আছে, NC2-র মান যা হবে এর চেয়ে বেশি সরলরেখা আসলে পাওয়া সম্ভব না। হ্যাঁ, কোনো কারণে এর চেয়ে কম হতে পারে। যেমন খেয়াল করো এই 5টার ক্ষেত্রে, হ্যাঁ এই 5টার ক্ষেত্রে যে বিষয়টা এরকম হতো যে দেখো এই 5টার ক্ষেত্রে কিন্তু কোনো 3টা কখনো কি, মানে এই 5টা যে বিন্দু ছিল, এই 5টা কোণী বিন্দু, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই 5টা কোণী বিন্দুর কোনো 3টা কিন্তু কখনো কি সমরৈখিক হয়নি। কিন্তু যদি এরকম হতো যে এই 5টার মধ্যে মনে করো বিষয়টা এরকম হয়ে গেল যে ধরো একটা এখানে আছে, একটা ধরো এখানে আছে, একটা এখানে আছে, আর 2টা ধরো এখানে আছে। ঠিক আছে, তাহলে এখন দেখো তো আমি বলতো এখন কি 5টা থেকে আমি 10টা সরলরেখা পাবো না? কেন? কারণ দেখো এই 3টা কি, এই 3টা আমার সমরৈখিক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বলতো এখানে কটা পাবো? আচ্ছা দেখো তো যদি 3টা সমরৈখিক না হয়তো, মানে আমার সর্বোচ্চ দেখো তো সর্বোচ্চ সরলরেখার সংখ্যা আমার NC2 না? তাহলে এই 5টা বিন্দু থেকে, এই 5টা বিন্দু কিন্তু, তাহলে এই 5টা বিন্দু থেকে আমার সর্বোচ্চ কতগুলো সরলরেখা আসতো? আমার 5C2টা সরলরেখা আসতো। বাট 10টা সরলরেখা কিন্তু পাওয়া সম্ভব না, পাওয়া সম্ভব না। তাহলে খেয়াল করো তো এখান থেকে কতগুলো সরলরেখা আসতেছে না, খেয়াল করো এই 3টা থেকে, এই যে 3টা আছে না, এই 3টা থেকে আমি অ্যাকচুয়ালি কতগুলো সরলরেখা পাচ্ছি? দেখো এই 3টা বিন্দু যেহেতু কি সমরৈখিক, তো এই 3টা থেকে কি আমি একটা সরলরেখা পাবো। আচ্ছা আমি এখানে দেখাই, আমার এখানে একটা বিন্দু ছিল, এখানে একটা বিন্দু ছিল, আর এখানে একটা বিন্দু ছিল। হ্যাঁ, আমি এগুলোকে এইভাবে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে বোঝো এই 3টা থেকে আমি কয়টা সরলরেখা পাচ্ছি? একটা সরলরেখা পাচ্ছি। তাহলে সেটা আমি কীভাবে বলতে পারি? আচ্ছা বলতো এই 3টা থেকে কতগুলো সরলরেখা পাওয়া পসিবল ছিল? এই 3টা থেকে 3C2টা, তার মানে হচ্ছে এখান থেকে কি আমি 3টা সরলরেখা পাওয়া সম্ভব ছিল, বাট পাচ্ছি কয়টা? একটা। তাহলে বোঝো আসলে হয়েছে কি এই 3টার কারণে আমার কি 3C2টা সরলরেখা পাচ্ছি না, তার বদলে আমি কয়টা পাচ্ছি? আমি একটা পাচ্ছি। তাহলে বোঝো এইখানের মান কত হবে? এটা হচ্ছে 10 থেকে আমি 3 বাদ দিলাম, থাকলো কত? 10 থেকে 3 বাদ দিলে 7, 8। তাহলে আমার এখান থেকে কি 8টা সরলরেখা পাবো। দেখা যাক তো। ঠিক আছে, আমি কাজ করি, আমি কালো কলম যেটা বিন্দুগুলো একটু বড় করে দেখাচ্ছি, যদিও এগুলো বিন্দু না। ঠিক আছে, এগুলো বড় করে দেখাচ্ছি, আমি নীল কলম দিয়ে সরলরেখা রাখাই। তো একটা সরল তো হয়ে গেল, একটা হইলো 1, তারপরে দেখো 2, 3, 4, 5, 6, 7, এই যে একটা 8। তাহলে এই যে আমি 8টা সরলরেখা পেলাম। এখন তোমরা সবাই চেষ্টা করো যে 8টার বেশি সরলরেখা এখানে পাওয়া সম্ভব কিনা। ঠিক আছে, তাহলে বোঝো যদি এরকম বলা থাকে যে তোমার, তাহলে বোঝো NC2 কি রিপ্রেজেন্ট করতেছে? NC2 কি সর্বোচ্চ সরলরেখা রিপ্রেজেন্ট করতেছে। এরপর যদি তোমার বলা থাকে যে এখানে কি ধরো RT কি সমরৈখিক, তুমি কি করবা? RC2 মাইনাস করবা, আর যেহেতু RT সমরৈখিক তার মানে ওই RT বিন্দু থেকে একটা সরলরেখা আসতেছে, ওই জন্য তুমি কি 1 যোগ করে দিলা। আর এইভাবে করে কি তুমি তাহলে পসিবল, মানে ওখান থেকে বাস্তবে যে কয়টা সরলরেখা পাওয়া সম্ভব সেই কয়টা সরলরেখার কি হিসাবটা এখানে পেয়ে যাবা। ঠিক আছে, ওকে, তো এটা ছিল এক্সট্রা কথা। তো আমরা এখন অন্য বিষয়ে আমরা আমাদের আগের বিষয়ে ফিরে যাই। ঠিক আছে, তো আমরা আগের বিষয়ে যদি খেয়াল করো তাহলে দেখো, তাহলে এই যে 5টা বিন্দু ছিল, এই 5টা বিন্দু থেকে 5C2 অনুসারে আমরা কী পাচ্ছি? সর্বোচ্চ যতগুলো কি সরলরেখা পাওয়া সম্ভব। এখন খেয়াল করো তো এইটা কি একটা পঞ্চভুজ হয়ে গেছে না? হ্যাঁ, তো এই পঞ্চভুজের মানে প্রত্যেকটা সরলরেখায়, পঞ্চভুজের যে প্রত্যেকটা সরলরেখা আছে বা এক্ষেত্রে রেখাংশগুলো আছে, এই রেখাংশগুলো কিন্তু 2 ভাগে বিভক্ত। কিছু কিছু রেখাংশ যাতে তুমি কি বাহু বলতেছো, আর কিছু কিছু রেখাংশ যাতে তুমি কি কর্ণ বলতেছো। এই যে এগুলা কি বাহু, আর মাঝখানে এগুলা কি আমার, এই যে এটা এগুলো কি আমার কর্ণ। তাহলে বোঝো তো 5টা বিন্দু, 5টা কৌণিক বিন্দু, 5টা কৌণিক বিন্দু কার থাকে? পঞ্চভুজের থাকে। আর পঞ্চভুজ মানে কি? আসলে পঞ্চভুজ তারই হয় যার 5টা বাহু থাকে। তাহলে বোঝো এই 10টার মধ্যে 5টা কি বাহু, আর 10 থেকে 5 বাদ দিলে কী থাকে? 10 থেকে মানে বোঝো 10টা কি সর্বোচ্চ সরলরেখা,
মানে এই 10টা সমান কি আসলে বাহু প্লাস কর্ণ, তার বাইরে এখানে আর কিছু নাই। তো বাহু যদি হয় 5টা, তাহলে কর্ণ আর কয়টা আছে? কর্ণ হচ্ছে কি আর 5টা, তাই না? তো সেমভাবে যদি এখন আমি বলি এরকম যে ধরো এই একটা সমতল, হ্যাঁ, এখানে এরকম কি n সংখ্যক মনে করো বিন্দু আছে, ঠিক আছে? তো আর আগে থেকে বললাম যে এই সংখ্যক বিন্দুর 2-এর অধিক কখনোই, মানে 3টা বা 3-এর অধিক বিন্দু কখনোই কি সমরৈখিক হয়নি, হ্যাঁ। তাহলে বোঝো, তাহলে n সংখ্যক এখানে কি বিন্দু আছে, তাহলে এখান থেকে মোট কত, তাহলে এখান থেকে n সংখ্যক বিন্দু আছে, তাহলে n সংখ্যক বিন্দু থেকে আমি কতগুলো সরলরেখা পাবো? NC2টা সরলরেখা পাবো। তো সেমভাবে এখন যদি আমাকে বলে যে এখন আমাদের কোশ্চেনে ফিরে আসি, ঠিক আছে? তো আমাদের কোশ্চেনটা কী ছিল যে 20 বাহু বিশিষ্ট একটি সুষম সমতলিক ক্ষেত্রের কৌণিক বিন্দুর সংযোগে প্রাপ্ত রেখা দ্বারা কতগুলি ত্রিভুজ গঠন করা যায়, ওই সমতলিক ক্ষেত্রটির কতগুলি কর্ণ আছে। তো আমরা সেকেন্ড পার্ট মানে কর্ণে আগে কাজ করব, হ্যাঁ। তো দেখো, যেহেতু বলছে যে 20 বাহু বিশিষ্ট একটি সুষম সমতলিক ক্ষেত্র, তাহলে বোঝো যদি এরকম 1 2 3 4 কত কি 20টা বাহু হয়, তাহলে 20 বাহু বিশিষ্ট যে বহুভুজ তার মোট কয়টা কৌণিক বিন্দু থাকবে? 20টা বাহু আছে, তাহলে কৌণিক বিন্দু কয়টা হবে? তাহলে 20টা বাহুর কৌণিক বিন্দু কি 20টা হবে। তাহলে বোঝো 20টা কৌণিক বিন্দু থেকে বা 20টা বিন্দু থেকে কতগুলো সরলরেখা পাওয়া সম্ভব? 20 মানে সর্বোচ্চ কতগুলো সরলরেখা পাওয়া সম্ভব? 20C2। আর এই 20C2 কি সমান কী রিপ্রেজেন্ট করে? এই 20C2 এটা হচ্ছে কি সবগুলো বাহু, মানে সবগুলো বাহু প্লাস কর্ণের সংখ্যা রিপ্রেজেন্ট করতেছে, তাই না? এখন দেখো 20 বাহু বিশিষ্ট, তাহলে বাহুর সংখ্যা কত? 20। তাহলে কর্ণের সংখ্যা কত হবে? কর্ণের সংখ্যা হচ্ছে 20C2 মাইনাস বাহুর সংখ্যা কি আমার 20, সে 20কে আমি বার করে দিলাম, তাহলে -20 ইকুয়াল টু কি আমার কর্ণের সংখ্যা। তো যদি বিষয়কে জেনারেলি বলি, তাহলে মনে করো তোমার nটি কৌণিক, তাহলে বলো তোমার মনে করো n বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণের সংখ্যা কত? দেখো যেহেতু n বাহু বিশিষ্ট বলছি, তাহলে এই বহুভুজের কৌণিক বিন্দু কয়টা আছে? দেখো n বাহু বলছি, তাহলে কৌণিক বিন্দু কয়টা আছে? কৌণিক বিন্দু কি nটা আছে, তাহলে nটা কৌণিক বিন্দু থেকে কতগুলো সরলরেখা পাওয়া সম্ভব? NC2টা সরলরেখা পাওয়া সম্ভব। আর এই যে এটা কি সর্বোচ্চ সরলরেখা না, এই সর্বোচ্চ সরলরেখার সংখ্যা 2 ভাগে বিভক্ত। এর মধ্যে কি কিছু সরলরেখাকে তুমি বাহু বলো আর বাকি সরলরেখাগুলোকে তুমি কি কর্ণ বলো। তাহলে NC2টা সরলরেখার মধ্যে কিছু বাহু কিছু কর্ণ। বাহুর সংখ্যা কত? এখানে বলে দেওয়া আছে n বাহু বিশিষ্ট বহুভুজ, তাহলে বাহুর সংখ্যা কি nটা, তাহলে কর্ণের সংখ্যা কত হবে? কর্ণের সংখ্যা হবে হচ্ছে NC2 মাইনাস n ইকুয়াল টু কি আমার কর্ণের সংখ্যা। সিম্পল, তাই না? এবার আমরা সেকেন্ড পার্টে যাই। সেকেন্ড পার্ট হচ্ছে এরকম, প্রথম পার্টে যাই। প্রথম পার্টে কী ছিল যে আমার কতগুলি ত্রিভুজ গঠন করা যায় সেটা বলছে, হ্যাঁ। তাহলে জিনিস খেয়াল করো তো, একটা সরলরেখার জন্য একটা সরলরেখাকে ডিসক্রাইব করতে হলে যদি আমার অ্যাটলিস্ট 2টা বিন্দু লাগে, তাহলে একটা ত্রিভুজকে তৈরি করার জন্য বা একটা ত্রিভুজকে ডিসক্রাইব করার জন্য আমার কয়টা বিন্দু লাগবে? একটা ত্রিভুজ কি হয় এরকম না? তো একটা ত্রিভুজের খেয়াল করো কৌণিক বিন্দু কয়টা? 1টা 2টা 3টা। তাহলে বোঝো একটা ত্রিভুজ তৈরি করার জন্য আমার অ্যাটলিস্ট কি 3টা বিন্দু লাগবে, আর সেই 3টা বিন্দু কি 3টা কৌণিক বিন্দু, তাই না? তাহলে বোঝো এই যে 20 বাহু বিশিষ্ট, ঠিক আছে, এই যে 20 বাহু বিশিষ্ট যে বহুভুজটা আছে, এই 20 বাহু বিশিষ্ট বহুভুজের মোট কৌণিক বিন্দু আছে 20টা। তাহলে দেখো এই 20টা কৌণিক বিন্দু থেকে আমি যতভাবে 3টা কৌণিক বিন্দু বাছাই করতে পারবো, প্রত্যেকটা বাছাই কী রিপ্রেজেন্ট করবে? এক একটা ত্রিভুজকে রিপ্রেজেন্ট করবে। কেন? কারণ একটা ত্রিভুজ তৈরি করতে হলে বা একটা ত্রিভুজকে রিপ্রেজেন্ট করতে হলে আমার কি 3টা বিন্দু লাগে। তাই এই 20টা বিন্দু থেকে যতভাবে আমি 3টা করে বিন্দু বাছাই করতে পারবো, প্রত্যেক বাছাই করার উপায় কী রিপ্রেজেন্ট করবে? একটা ত্রিভুজকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কী হবে? এক্ষেত্রে অ্যান্সার সিম্পলি হবে কি 20C3, ঠিক আছে? তো খেয়াল করো, এবার আমরা আসলে সিম্পল কিছু উদাহরণে কাজ করব। তো প্রথম উদাহরণটা আমি বলতেছি এরকম যে তোমরা সবাই বের করো যে 1400 এর উৎপাদকের সংখ্যা বের করো। 1400 এর মোট উৎপাদকের সংখ্যা বের করো। সবাই ভিডিও প্লস করো, সলভ করো,
তারপরে ভিডিও প্লে করবা। তো দেখো এই ধরনের প্রবলেম। আচ্ছা তোমরা এখন উৎপাদক কিসের কথা বোঝো? উৎপাদক কোন সংখ্যাগুলো? যে সকল সংখ্যা দ্বারা 1400 কি নিঃশেষে বিভাজ্য, সে সকল সংখ্যা কি 1400 এর উৎপাদক হবে, তাই না? তো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য তোমরা মেইনলি যেটা করবা, 1400 কী করবা, প্রাইম ফ্যাক্টরাইজেশন করবা, মৌলিক উৎপাদকে কি বিশ্লেষণ করে নিবা। তো 1400কে যদি তুমি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো তাহলে তুমি কী পাবা? তুমি পাবা হচ্ছে 2 কিউব ইন্টু 5 স্কোয়ার ইন্টু 7 পাবা, ঠিক আছে? আচ্ছা, তো এখন খেয়াল করো, আসলে আমি যেহেতু বলেছি উৎপাদক কি, উৎপাদক হচ্ছে সেই সকল সংখ্যা, যে সকল সংখ্যা ছাড়া কি 1400কে যদি তুমি ভাগ দাও, তুমি কি 1400কে নিঃশেষে ভাগ করতে পারবা। তাহলে বোঝো যে সকল সংখ্যা দ্বারা 1400কে নিঃশেষে ভাগ করা যাবে তারা আসলে কি এই 2 কিউব 5 স্কোয়ার 7 এদের মাধ্যমে কি তৈরি হবে, তাই না? তুমি চাইলে মানে এদের মাধ্যমে কি তুমি কি সেই সকল সংখ্যাকে তৈরি করবা। হ্যাঁ, তাহলে বলতো এই প্রবলেমটা আসলে কোন প্রবলেমের মতো হচ্ছে, বা আমরা পরে দেখবো কোন প্রবলেমের মতো হচ্ছে। এখন তোমরা ভাবো, তাহলে এটা তো সবার কাছে ক্লিয়ার হয়েছে যে 1400 উৎপাদক কি, যে সকল সংখ্যা কি 1400 উৎপাদক হবে তারা কি আসলে এখান থেকে তৈরি হবে, তাই না? যেমন ধরো তুমি একটা 2 একটা 5 নিলে হলো কত, 10 বা 7 বা 25 বা 5 বা 8 বা 4, এইসবে কি 1400 এর উৎপাদক। এগুলো কীভাবে তৈরি হচ্ছে? এগুলো আসলে এখান থেকে কি আমি একটা একটা করে নিচ্ছি, নিয়ে কি তৈরি করতেছি, তাই না? তো খেয়াল করো তো, মনে করো এখন তোমার কাছে একটা প্যাকেট আনলা, হ্যাঁ, তো বোঝো যে এখন তোমার কাছে কি আসলে 3টা 2 আছে, 2টা 5 আছে আর একটা 7 আছে। তো 3টা 2 5টা 3টা 2 আর 2টা 5 আর একটা 7 থেকে যে কোনো সংখ্যা নিয়ে তুমি যতগুলো কি সমাবেশ তৈরি করতে পারবা, প্রত্যেকটা সমাবেশে কী হবে 1400 এর উৎপাদক হবে না? তো দেখো তো তোমার এখানে মেইন কাজটা কি, তোমার মেইন কাজটা হচ্ছে যে তোমার এখানে কি সংখ্যাগুলো কি নিতে হবে। তো তোমার এই কাজে কয়টা পার্ট? 3টা পার্ট। কেন? কারণ 2, 5 আর 7 এখানে কি 3 ধরনের সংখ্যা আছে। তো 2 কয়টা আছে? 2 আছে মোটা 3টা আছে, 5 কি 2টা আছে, 7 কি 1টা আছে। তো খেয়াল করো তোমার যে কাজ, তোমার কাজটা হচ্ছে কি যে এই 3টা সংখ্যা থেকে কি যে কোনো সংখ্যক কি তোমার মানে এই 3 ধরনের সংখ্যা থেকে যে কোনো সংখ্যক কি তোমার সংখ্যা নিতে হবে, নিয়ে গুণ করতে হবে এবং গুণফলটা কী হবে 1400 এর উৎপাদক হবে। হ্যাঁ, তো বলছো তোমার এই কাজের পার্ট 3টা। প্রথম পার্ট সম্পাদনের উপায় সংখ্যা কত? 4টা। কেন 4টা? কারণ খেয়াল করো তুমি চাইলে কি একটা 2 নিতে পারো, তুমি চাইলে 2টা 2 নিতে পারো, তুমি চাইলে 3টা 2 নিতে পারো, অথবা কি তুমি কোনো 2 নাও নিতে পারো, ঠিক আছে? যাও, ঠিক আছে, দেখো তুমি চাইলে একটা 2 নিতে পারো অথবা 2টা 2 নিতে পারো, চাইলে তুমি কি 3টা 2 নিতে পারো। এখন 3-এর তো বেশি নিতে পারবো না কারণ আছেই 3টা 2, অথবা কি তুমি কোনো 2 নিলে না, তাও হতে পারে। সেমভাবে তুমি কি চাইলে একটা 5 নিতে পারো অথবা 2টা 5 নিতে পারো, অথবা কি কোনো 5 নিলে না। তুমি চাইলে কি একটা 7 নিতে পারো অথবা কি কোনো 7 নিলে না, ঠিক আছে? তাহলে বোঝো তোমার যে কাজ ছিল, তোমার কাজ কী ছিল? 2, 5, 7 থেকে কি যে কোনো সংখ্যা করে নেওয়া, ঠিক আছে? কারণ খেয়াল করো তুমি 2, 5, 7 নিলা, গুণ করলে কত হচ্ছে? 5 × 10 70, 70 × 1400 একটা উৎপাদক, ঠিক আছে? তুমি 2 স্কোয়ার আর 5 নিলা, তুমি 7 নিলা না, তাহলে কত হচ্ছে? 2 স্কোয়ার 5 কত হচ্ছে? 4, 4 5 20, 20 কি 1400 উৎপাদক, ঠিক আছে? তো এইভাবে খেয়াল করো, তাহলে বোঝো তাহলে তোমার এই যে কাজ আছে সেই কাজের এখানে অপশন সংখ্যা কত? 4টা। সেই 4 মানে কি আসলে 3 + 1। এখানকার অপশন কত? 3টা, সেই 3 কি আসলে 2 + 1, আর এটা কি 1 + 1, ঠিক আছে? তাহলে এইগুলো গুণ করলে তোমার গুণফলটা কত হচ্ছে? 3 হচ্ছে 4, 3 4 12, 12 কি 24। তে বোঝো এখন 6 খেয়াল করতো ভাইয়া, এখানে কি তোমার 1 বাদ যাবে? মানে তোমরা এখন দেখেই বুঝতে পারছো এটা কার মতো। এটা আসলে কি ওই যে আমরা করছিলাম পি সংখ্যক এক জাতীয়, কিউ সংখ্যক অন্য এক জাতীয়, আর সংখ্যক আরেক জাতীয় এবং কে সংখ্যক ভিন্ন ভিন্ন, তোমাদের মনে আছে নিশ্চয়ই। এটা কার মতো হয়েছে? এটা হচ্ছে কি এই টাইপের প্রবলেম। কারণ খেয়াল করো এখানে কি 3টা এক জাতীয়, 2টা অন্য এক জাতীয়, একটা আরেক জাতীয়। হ্যাঁ, এখানে তো ভিন্ন ভিন্ন তেমন কিছু নাই, কিন্তু এটা কি সেম প্রবলেম না? যে দেখো তুমি যে কোনো সংখ্যক নিয়ে যতগুলো কি তোমার সমাবেশ হবে ততগুলো প্রত্যেকটা সমাবেশে কি 1400 রিপ্রেজেন্ট হবে, 1400 এর উৎপাদককে রিপ্রেজেন্ট করতেছে। খেয়াল করো এই ক্ষেত্রে কিন্তু আমরা 1 বিয়োগ করছিলাম, বাট এই ক্ষেত্রে কিন্তু আমাদের 1 বিয়োগ করার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই?
ওই যে আমার 1 বিয়োগ করছিলাম না, সেই 1 কেন বিয়োগ করছিলাম? কারণ কোনো 2 নিচ্ছি না, কোনো 5 নিচ্ছি না, কোনো 7 নিচ্ছি না, এই যে কিছু যদি নিচ্ছি না, এইটা ওই ক্ষেত্রে কি ইনভ্যালিড ছিল, বাট এই ক্ষেত্রে কিন্তু এটা ভ্যালিড। কেন? কারণ কোনো 2 না নিলাম, কোনো 2 নিলাম না, কোনো 5 নিলাম না, কোনো 7 নিলাম না, তাহলে আসলে হলো কি? তুমি আসলে কত নিছো? তুমি তখন কি 1 নিছো, কারণ এইটার গুণফল কি 1, আর 1 তো 1400 উৎপাদক, ওই জন্য এক্ষেত্রে কি 1 বিয়োগ দেওয়া লাগতেছে না। সো এক্ষেত্রে অ্যান্সারটা কি 24। ঠিক আছে, সিম্পলি ওটা আমি বললাম, তোমরা আরও এটা না চিন্তা ভাবনা করলে বিষয়টা তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে আশা করি ইনশাল্লাহ। ওকে।